পাল বংশ। এর রাজধানী ছিল মুঙ্গের, বিহারের মুঙ্গের। এই পাল বংশের রাজারা হলো গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল, রামপাল, আবার মহিপাল, মদনপাল। গোপাল, ধর্মপাল, দেবপাল, মহিপাল, তারপর রামপাল, আবার মহিপাল, মদনপাল, রামপাল, মহিপাল, মদনপাল। প্রতিষ্ঠাতা গোপাল। 750 খ্রিস্টাব্দে এই পাল বংশের প্রতিষ্ঠা হয়। বলা হয় গোপাল বাংলার প্রথম নির্বাচিত রাজা। গোপাল বিহারে একটা বিশ্ববিদ্যালয় চালু করেছিল, উদন্তপুরী বিশ্ববিদ্যালয়। এরপর সিংহাসনে বসে ধর্মপাল 770 খ্রিস্টাব্দে। এই ধর্মপাল সম্পর্কে খালিমপুর কপার ইনস্ক্রিপশন থেকেও জানা যায়। পাল রাজারা বৌদ্ধ ধর্ম মানতেন। ধর্মপালের সময় দুজন ব্যক্তি সন্তরক্ষিতা আর দীপঙ্কর তিব্বত যান। তিব্বত থেকে ফেরার পর বাংলার এই এরিয়াতে বৌদ্ধ ধর্মের নতুন একটা শাখার সূচনা হয়, ব্রজযান শাখা। নর্মালি বৌদ্ধ ধর্মে তন্ত্রমন্ত্রের প্রচলন নেই, কিন্তু নতুন এই শাখা ব্রজযান শাখায় তন্ত্রমন্ত্রের প্রচলন ছিল। ধর্মপাল বিহারের ভাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং এই বিক্রমশিলাতে ওই ব্রজযান শাখার শিক্ষা দেওয়া হতো। এছাড়া ধর্মপাল কনৌজে ওই ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিল এবং ইনিশিয়ালি ধর্মপাল সেখানে জিতে গিয়েছিল। জিতে চক্রায়ুধকে ওই কনৌজে বসিয়ে রেখে তিনি বাংলার এরিয়াতে চলে আসেন। এরপর চক্রায়ুধকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওই কনৌজের দখল নিয়ে নেয় প্রতিহার বংশ। ধর্মপালের পরে রাজা হয় দেবপাল। এই দেবপালকে পাল বংশের শ্রেষ্ঠ শাসক বলে ধরা হয়। এই সময় আরব থেকে একজন পর্যটক এসেছিলেন, সুলেমান পণ্ডিত। সুলেমান পণ্ডিত এই পাল বংশকে রোহিণী বলে আখ্যা দিয়েছিলেন। ধর্মপালের সময় বাংলার এরিয়াতে চাষবাস খুব ভালো হতো, আর এই চাষবাস ভালো হওয়ার জন্য পাল সাম্রাজ্যের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য হতো। সেই সময় মায়ানমার এরিয়াতে ছিল শৈলেন্দ্র বংশ। শৈলেন্দ্র বংশের রাজা এই দেবপালের সময় কিছু দূত পাঠিয়েছিলেন ব্যবসা বাণিজ্যের গতি আরো উন্নতি করার জন্য, এবং দেবপাল ওই লোকেদের থাকার জন্য 5টা গ্রাম দিয়েছিলেন। দেবপালের পরে আসে মহিপাল। মহিপালকে এই পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। এই মহিপালের সময়ই চোল বংশের রাজা রাজেন্দ্র চোল গঙ্গা জলের জন্য এসেছিল। মহিপালের পরে রাজা হয় রামপাল। তারপরে রাজা আসে মহিপাল দ্বিতীয়। এই মহিপাল দ্বিতীয় সময় উত্তরবঙ্গে কৈবর্ত বিদ্রোহ হয়। ওই কৈবর্ত বিদ্রোহের লিডার ছিল দিব্য বা দিবক। দিব্য মহিপাল দ্বিতীয়কে হত্যা করে দিয়েছিল। এই কৈবর্ত বিদ্রোহের ঘটনা জানা যায় সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত গ্রন্থ থেকে। পাল বংশের সময় একজন কবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, তার লেখা রামচরিত সংস্কৃত ভাষায়। সন্ধ্যাকর নন্দীকে এই পাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ কবি বলা হয়। এই পাল বংশের শেষ শাসক ছিল মদন পাল। তার শাসনকাল মোটামুটি 1144 থেকে 1162 খ্রিস্টাব্দ পর্যন্ত। মদন পালের সময় এই পাল সাম্রাজ্য খুবই দুর্বল হয়ে পড়ে এবং এর জায়গায় চলে আসে সেন বংশ। এর রাজধানী ছিল লখনৌতি বা নদিয়া। এর রাজারা হলো সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন আর লক্ষণ সেন। সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল, লক্ষণ এদের রাজধানী লখনৌতি বা নদিয়াতে হলেও এদের আদি বাসস্থান ছিল কর্ণাটকে। এই সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। এর পরে রাজা হয় হেমন্ত সেন, তারপর বিজয় সেন। এই বিজয় সেনের সময় বাংলা সাহিত্যের ব্যাপক বিস্তার ঘটে। তার সভাতে ছিল উমাপতি ধর, তার লেখা দেওপাড়া প্রশস্তি। বিজয় সেনের দরবারে ছিল উমাপতি ধর, যিনি লিখেছিলেন দেওপাড়া প্রশস্তি। এই বিজয় সেনকে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। বিজয় সেন তার রাজধানী লখনৌতি বা নদিয়া থেকে অন্য 2 জায়গায় শিফট করে নেয়, বিজয়পুর আর বিক্রমপুর। বিজয়পুর বর্তমানে মালদার কাছাকাছি আর বিক্রমপুর ঢাকার কাছাকাছি। বিজয় সেনের পরে রাজা হয় বল্লাল সেন। এই বল্লাল সেনকে সেন বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। বল্লাল সেনের সময় বাংলার এরিয়াতে কৌলিন্য প্রথা বা কুলীন প্রথা চালু হয়। বল্লাল সেন লেখাজোকার কাজ করতেন খুব ভালো। তিনি 2টো পুস্তক লিখেছিলেন, দান সাগর আর অদ্ভুত সাগর। এর ভেতর দান সাগরটা শেষ করেছিলেন, কিন্তু অদ্ভুত সাগর শেষ করতে পারেননি। অদ্ভুত সাগর শেষ করেছিল তার ছেলে লক্ষণ সেন। বল্লাল সেনের পরে রাজা হয় লক্ষণ সেন। লক্ষণ সেন তার রাজধানী ওই 2টো জায়গা থেকে সরিয়ে আবার একটা জায়গায় করে, নবদ্বীপ। লক্ষণ সেনের সময় সেন বংশের রাজধানী নবদ্বীপ। লক্ষণ সেনের দরবারে ছিল জয়দেব। জয়দেবের লেখা গীত গোবিন্দ। লক্ষণ সেনের দরবারে ছিল জয়দেব, তার লেখা গীত গোবিন্দ সংস্কৃত ভাষায়। এই লক্ষণ সেনের সময়ই বাংলার এরিয়াতে আক্রমণ করেছিল বখতিয়ার খলজি, মোটামুটি 1203-4 এই সময়। আর এরপর থেকে সেন সাম্রাজ্য খুবই দুর্বল হয়ে পড়ে। এরপর আরো বিভিন্ন লোকজন এখানে রাজা হিসাবে আসে, যেমন বিশ্বরূপ সেন, কেশব সেন, সূর্য সেন, নারায়ণ সেন আর লক্ষণ সেন দ্বিতীয়। এবার পাল আর সেন বংশ ছাড়াও বাংলার এরিয়াতে একটা বংশ ছিল গৌড় বংশ, আর উড়িষ্যার ওই এরিয়াতে ছিল গঙ্গ বংশ। তো গৌড় বংশ সম্পর্কে একটা দুটো ইনফরমেশন, যে এই গৌড় বংশের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বা মুর্শিদাবাদ, আর এর শ্রেষ্ঠ শাসক ছিল শশাঙ্ক। গৌড় বংশের শ্রেষ্ঠ শাসক শশাঙ্ক, এর রাজধানী কর্ণসুবর্ণ বা মুর্শিদাবাদ। এবার গঙ্গবংশ সম্পর্কে যদি বলি, গঙ্গবংশের রাজারা মন্দির নির্মাণে খুবই ইচ্ছুক ছিলেন। এই সময় উড়িষ্যার এরিয়াতে গুরুত্বপূর্ণ কিছু মন্দিরের নির্মাণ হয়, যেমন পুরীর জগন্নাথ মন্দির, কোণার্কের সূর্য মন্দির, ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। প্রথমে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন অনন্ত বর্মন
কোথাও কোথাও বলা হয় অনঙ্গ ভীম দেব, আবার কোথাও বলা হয় যজাতি কেশরী। পুরীর জগন্নাথ মন্দির অনন্ত বর্মন বা অনঙ্গ ভীম দেব অথবা যজাতি কেশরী। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, এটিও যজাতি কেশরী বা ইয়াতি প্রথম, সোমবংশীয় রাজা ইয়াতি প্রথম। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির যজাতি কেশরী অথবা সোমবংশীয় রাজা ইয়াতি প্রথম। আর কোণার্কের সূর্য মন্দির নরসিংহদেব প্রথম। কোণার্কের সূর্য মন্দির নরসিংহদেব প্রথম। এরপর ছোট ছোট কিছু বংশ রয়েছে, যেমন চান্ডেল বংশ বা যাজকভূতি বংশ, রাজপুত বংশ, হোয়েসেল বংশ, কাকতীয় বংশ, যাদব বংশ, কাশ্মীরের কার্কেট বংশ, উৎপল বংশ, লোহার বংশ, পরমার বংশ, চৌহান বংশ, এইসব। এবার চান্ডেল বংশ বা যাজকভূতি বংশ, এরা প্রতিহারদের সামন্ত ছিল। এই বংশের এরিয়া নর্মালি মধ্যপ্রদেশ এরিয়াতে ছিল। প্রথমে এর রাজধানী ছিল মহোবা, পরে এটাকে শিফট করে খাজুরাহ করা হয়। এর শাসকরা হলো নন্নুক, যশবর্মন, ধঙ্গ, বিদ্যাধর, পরমর্দি। নন্নুক, যশবর্মন, ধঙ্গ, বিদ্যাধর, পরমর্দি। এছাড়াও অন্যান্য অনেক রাজা ছিল, এরা গুরুত্বপূর্ণ। চান্ডেল বংশের প্রথম শাসক বা প্রতিষ্ঠাতা ধরা হয় নন্নুককে। 831 খ্রিস্টাব্দ থেকে নর্মালি এই বংশের সূচনা হয়। এই বংশের রাজারা মন্দির নির্মাণের দিকে বেশি ঝোঁক দেয়, অনেকটা গঙ্গ বংশের রাজাদের মতন। একজন রাজা ছিল যশবর্মন। যশবর্মন বিষ্ণু ভগবানের পূজারী ছিল, এই জন্য খাজুরাহতে চতুর্ভুজ মন্দির নির্মাণ করেন। এরপরে আসে ধন্দ বা ধঙ্গ। ধঙ্গ শিবের পূজারী ছিল, তাই খাজুরাহতে বিশ্বনাথ মন্দির নির্মাণ করে। বলা হয় এই ধঙ্গ এলাহাবাদে গঙ্গা যমুনা সঙ্গম স্থলে জল সমাধি নিয়েছিল। ধঙ্গর পরে আসে বিদ্যাধর। বিদ্যাধরও শিবের পূজারী ছিল, এই জন্য তিনি নির্মাণ করেছিলেন কান্দারিয়া মহাদেব মন্দির। তো যশবর্মন চতুর্ভুজ মন্দির, ধঙ্গ বিশ্বনাথ মন্দির, আর বিদ্যাধর কান্দারিয়া মহাদেব মন্দির। এই বিদ্যাধরের সময় গুজরাটের শাসক ছিলেন রাজপাল, আর এই সময় মেহমুদ গজনি গুজরাট আক্রমণ করেছিলেন। রাজপাল গজনির বর্ষতা এমনি স্বীকার করে নেয়। এই সংবাদ পেয়ে বিদ্যাধর রাজপালকে হত্যা করে দেয়। বিদ্যাধরের পর এই চান্ডেল বংশের শেষ রাজা আসে পরমর্দি। পৃথ্বীরাজ চৌহান এই পরমর্দিকে হারিয়ে নিজের এলাকার সাথে মিশিয়ে নেয় এবং চৌহান বংশের এরিয়া বাড়িয়ে নেয়। এরপর রাজপুত। রাজপুতদের ভেতর একই সময়ে বিভিন্ন বংশ চলছিল, যেমন কাকতীয় বংশ, যাদব বংশ, হোয়েসেল বংশ। কাকতীয় বংশ, কাকতীয় বংশের এরিয়া ছিল তেলেঙ্গানা রাজ্যের এরিয়াটা। এর রাজধানী ছিল ওয়ারাঙ্গল। এর প্রতিষ্ঠাতা বিটা প্রথম। কাকতীয় বংশ, তেলেঙ্গানা রাজ্য, রাজধানী ওয়ারাঙ্গল, প্রতিষ্ঠাতা বিটা প্রথম। এরপরে আসে রাজা রুদ্র প্রথম। পরে একজন রাজা ছিল প্রতাপ রুদ্রদেব। এই প্রতাপ রুদ্রদেবের সময় আলাউদ্দিন খলজি তার সেনাপতি মালিক কাফুরকে পাঠিয়েছিল আক্রমণের জন্য। প্রতাপ রুদ্রদেব যুদ্ধর আগেই মালিক কাফুরের বর্ষতা স্বীকার করে নেয় এবং কোহিনুর হীরা মালিক কাফুরকে দিয়ে দেয়। তো প্রতাপ রুদ্রদেব এই রাজপুত সাম্রাজ্যে কাকতীয় বংশের সময় কোহিনুর হীরা মালিক কাফুরকে দিয়ে দেয়। আর আলাউদ্দিন খলজিকে ভয় পেয়ে প্রতাপ রুদ্রদেব নিজের তৈরি করা সোনার মূর্তিতে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। এরপর যাদব বংশ। যাদব বংশ মহারাষ্ট্রের দক্ষিণের এরিয়াতে ছিল। এর রাজধানী হচ্ছে দেবগিরি। কাকতীয় বংশের রাজধানী ওয়ারাঙ্গল, যাদব বংশ দেবগিরি, যার বর্তমান নাম দৌলতাবাদ। এর প্রতিষ্ঠাতা ভিল্লম পাঁচ বা ভিল্লম পঞ্চম। এর পরে রাজা আসে রামচন্দ্রদেব। মালিক কাফুর যেমন ওই প্রতাপ রুদ্রদেবের উপর আক্রমণ করেছিল, সেই রকমই এই রামচন্দ্রের উপর আক্রমণ করতে এসেছিল। রামচন্দ্রদেব মালিক কাফুরের কাছে হেরে গেলেও বর্ষতা স্বীকার করেনি। এই জন্য আলাউদ্দিন খলজি রামচন্দ্রদেবকে ছেড়ে দেন এবং একটা জমির জায়গিরদার হিসাবে রেখে দেন। এরপরে আসে হোয়েসেল বংশ। এই হোয়েসেল বংশ যাদব বংশেরই একটা সামন্ত বংশ। এর প্রতিষ্ঠাতা বিষ্ণুবর্ধন। রাজধানী ছিল দুয়ার সমুদ্র। আলাউদ্দিন খলজি এটাকেও জিততে চেষ্টা করেছিলেন, কিন্তু এটা অনেক দক্ষিণে থাকায় যিনি জিততে পারেননি। তো কাকতীয় বংশের রাজধানী ওয়ারাঙ্গল, যাদব বংশ দেবগিরি, হোয়েসেল বংশ দুয়ার সমুদ্র। কাকতীয় বংশের প্রতিষ্ঠাতা বিটা প্রথম, যাদব বংশ ভিল্লম পঞ্চম, আর হোয়েসেল বংশ বিষ্ণুবর্ধন। কাশ্মীরের দুটো তিনটে বংশ আছে, কার্কেট বংশ, উৎপল বংশ আর লোহার বংশ। কার্কেট বংশের প্রতিষ্ঠাতা দুর্লভ বর্মন, উৎপল বংশ অবন্তী বর্মন, আর লোহার বংশ সংগ্রামরাজ। কার্কেট বংশ দুর্লভ বর্মন, উৎপল বংশ অবন্তী বর্মন, আর লোহার বংশ সংগ্রামরাজ। কার্কেট বংশের প্রতিষ্ঠাতা দুর্লভ বর্মন হর্ষবর্ধনের সমকালীন ছিলেন। এই দুর্লভ বর্মনের পরে রাজা আসে তারাপিণ্ড। তারপরে আসে ললিতাদিত্য। এই ললিতাদিত্যের সাথেই চান্ডেল শাসক যশবর্মনের একটি যুদ্ধ হয়েছিল। শেষ শাসক হলো জয়পিণ্ড। কার্কেট বংশে দুর্লভ বর্মন, তারাপিণ্ড, ললিতাদিত্য, জয়পিণ্ড। এরপর উৎপল বংশ। উৎপল বংশের প্রতিষ্ঠাতা অবন্তী বর্মন। অবন্তী বর্মন খাল নির্মাণ করতে পছন্দ করতেন, এই জন্য তিনি খাল নির্মাণ করান অবন্তী খাল। এই বংশে একজন মহারানী ছিল, মহারানী বিদ্যা। মহারানী বিদ্যার দরবারে একজন ব্যক্তি ছিলেন সংগ্রামরাজ। মহারানী বিদ্যা মারা যাওয়ার পর সংগ্রামরাজ এই বংশের দায়িত্ব নেয় এবং এখানেই নতুন একটা বংশের স্থাপনা করে, লোহার বংশ। তো লোহার বংশের প্রতিষ্ঠাতা সংগ্রামরাজ। এর পরে রাজা আসে হর্ষ। এই হর্ষর দরবারেই ছিলেন কলহন। হর্ষের সময় কাশ্মীরে অকাল শুরু হয়, আর সেই সময় কলহন তার রাজতরঙ্গিনী লেখা শুরু করে। হর্ষের পরে রাজা আসে জয়সিং। জয়সিং এর সময় এই রাজতরঙ্গিনী লেখা শেষ হয়। জয়সিং এর সময় কাশ্মীরের ওপর তুর্কি বা জবন আক্রমণ হয়। তুর্কিতে সেই সময় শাসক ছিল জাইনুল আবেদিন। জাইনুল জয়সিংকে সরিয়ে দিয়ে কাশ্মীরের ওই এরিয়া নিজের আন্ডারে নিয়ে নেয়।
এই জাইনুল আবেদিন খুবই দয়ালু স্বভাবের একজন লোক ছিলেন, এই জন্য কাশ্মীরের আকবর বলা হয় এই জাইনুল আবেদিনকে। পরে একটা বংশ আছে পরমার বংশ, এর প্রতিষ্ঠাতা উপেন্দ্র, এটা মধ্যপ্রদেশের মালবা এরিয়াতে ছিল। এর শ্রেষ্ঠ রাজা হলো রাজা ভোজ। রাজা ভোজের শাসনকাল মোটামুটি 1010 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় পরমার বংশের রাজধানী ছিল ধারানগরী। পরমার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্র, শ্রেষ্ঠ রাজা রাজা ভোজ, তার সময় রাজধানী ধারানগরী। তিনি মন্দির নির্মাণ করেছিলেন সরস্বতী মন্দির আর ভোজেশ্বর মন্দির। এই পরমার বংশের এরিয়াকে আলাউদ্দিন খলজি ধীরে ধীরে সুলতানি সাম্রাজ্যের ভেতরে নিয়ে নেয়। এরপরে চৌহান বংশ। চৌহান বংশের প্রথম শাসক বাসুদেব। গুজরাটে যে প্রতিহার বংশ ছিল তাদেরই একটা সামন্ত ছিল এই চৌহানরা। প্রথমে এদের রাজধানী ছিল নাগর, পরে এটাকে আজমির রাখা হয়। এর শাসকরা হলো বাসুদেব, আরোরাজ, পৃথ্বীরাজ। বাসুদেব, আরোরাজ, পৃথ্বীরাজ। এর মাঝখানে আরো অনেকে ছিল, তাদেরটা দরকার নেই। চৌহান বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব, এর পরে রাজা আসে আরোরাজ। এর দরবারে ছিল বিগ্রহরাজ চতুর্থ বিশলদেব, তার লেখা সংস্কৃত ভাষার একটা নাটক হলো হরিকেলি। এরপর চৌহান বংশের সর্বশ্রেষ্ঠ রাজা আসে পৃথ্বীরাজ বা পৃথ্বীরাজ তৃতীয়, যাকে বলা হয় পৃথ্বীরাজ চৌহান। এই চৌহান বংশের এরিয়া তখন ছিল নর্মালি রাজস্থান এরিয়া, আর মালবা এরিয়াতে একজন রাজা ছিল জয়চাঁদ। পৃথ্বীরাজ আর জয়চাঁদের ভেতর খুব ভালো একটা সম্পর্ক ছিল। আর এই সময়টা মোটামুটি 1180-90 এই সময় তুর্কি এরিয়া থেকে মোহাম্মদ গরি ভারতের উদ্দেশ্যে আসে এবং 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ গরির প্রথম একটা যুদ্ধ হয়, তরাইনের প্রথম যুদ্ধ। 1191 তরাইনের প্রথম যুদ্ধ, মোহাম্মদ গরি আর পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে মোহাম্মদ গরি হেরে যায়। এখন পৃথ্বীরাজ আর জয়চাঁদের ভেতর ভালো সম্পর্ক থাকলেও কিছুদিন পরে গিয়ে এই সম্পর্কে ফাটল ধরে। এরপর জয়চাঁদ মোহাম্মদ গরিকে আবারও আক্রমণের জন্য সাহায্য করে এবং পরের বছর 1192 খ্রিস্টাব্দে আবারও মোহাম্মদ গরি আর পৃথ্বীরাজ চৌহানের ভেতর একটা যুদ্ধ হয়, তরাইনের যুদ্ধ। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192, মোহাম্মদ গরি আর পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে পৃথ্বীরাজ হেরে যায়। এর 2 বছর পর 1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ গরি আর জয়চাঁদের ভেতর একটা যুদ্ধ হয়, চাঁদওয়ারের যুদ্ধ। আর এই যুদ্ধে জয়চাঁদ হেরে যায়। তো 1191, 1192, 1194 তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ আর চাঁদওয়ারের যুদ্ধ। প্রথম যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ গরি, পরেরটা আবারও পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ গরি, আর তারপরেরটা জয়চাঁদ আর মোহাম্মদ গরি। এখন 1194 খ্রিস্টাব্দে এই চাঁদওয়ারের যুদ্ধের পর মোহাম্মদ গরি তার মেয়ের সাথে তার এক গোলাম কুতুবউদ্দিন আইবকের বিবাহ দেয় এবং তাকে ভারতের দায়িত্ব দিয়ে ভারতের এরিয়া থেকে ফিরে যায়। আর এই সময়টা 1206 খ্রিস্টাব্দ। ফলে এই 1206 খ্রিস্টাব্দ থেকে ভারতে মুসলিম শাসন বা সুলতানি শাসন শুরু হয়, যার প্রথম রাজা হলো গোলাম বংশের রাজা কুতুবউদ্দিন আইবক। এরপর 3টি করে শিল্পের মাধ্যমে ভারতে মূর্তি আর মন্দির নির্মাণের কাজ নরমালি শুরু হয়। ভারতে মন্দির নির্মাণের কাজ অনেক আগে থেকেই ছিল, কিন্তু সংগঠিত উপায়ে নরমালি এই 3টে পদ্ধতিতে মূর্তি আর মন্দির নির্মাণের কাজ শুরু হয়। মূর্তি নির্মাণে যে 3টে শিল্প সেটা হলো গান্ধার শিল্প, মথুরা শিল্প, অমরাবতী শিল্প। আর মন্দির নির্মাণে নাগর শিল্প, দ্রাবিড় শিল্প আর বিশর শিল্প। মূর্তি নির্মাণে গান্ধার, মথুরা, অমরাবতী। গান্ধার, মথুরা, অমরাবতী শিল্প। মন্দির নির্মাণে নাগর শিল্প, দ্রাবিড় শিল্প আর বিশর শিল্প বা বৈশর শিল্প। গান্ধার শিল্প সম্পর্কে একটু বলি। গান্ধার শিল্প নরমালি কুষাণ সাম্রাজ্যের সময় শুরু হয়, স্পেশালি কনিষ্কের সময়। এর এরিয়া মোটামুটি উত্তর পশ্চিম ভারতের এরিয়াতে এর প্রভাব ছিল। মথুরা শিল্প উত্তর ভারতে প্রভাব ফেলে আর অমরাবতী শিল্প দক্ষিণ ভারতে প্রভাব ফেলে। গান্ধার শিল্পের মাধ্যমে কালো আর ধূসর রঙের পাথরে মূর্তি তৈরি করা হতো। মথুরা শিল্পে লাল রঙের পাথরে আর অমরাবতী শিল্প সাদা রঙের পাথরে। গান্ধার শিল্প কালো বা ধূসর রঙের পাথর, মথুরা শিল্প লাল রঙের পাথর আর অমরাবতী সাদা রঙের পাথর। যেমনটা প্রথমেই বললাম, গান্ধার শিল্প কুষাণ সাম্রাজ্যের সময় নরমালি চালু হয়। মথুরা শিল্প কুষাণ সাম্রাজ্যের সময় হয়, গুপ্ত সাম্রাজ্যের সময় এর ব্যাপক প্রচলন ঘটে। গান্ধার শিল্প কুষাণ সময়ে, মথুরা শিল্প কুষাণ আর গুপ্ত সময়ে, অমরাবতী শিল্প সাতবাহন সময়ে। গান্ধার শিল্পে নরমালি বৌদ্ধ ধর্মের মূর্তি তৈরি করা হতো। মথুরা শিল্পে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম সমস্ত ধর্মের মূর্তি তৈরি করা হতো। আর অমরাবতী শিল্পেও বৌদ্ধ ধর্ম। গান্ধার আর অমরাবতীতে বৌদ্ধ ধর্মের মূর্তি, মথুরাতে সমস্ত ধর্মের মূর্তি তৈরি করা হতো। গান্ধার শিল্পে মূর্তির যে অবস্থান সেটা হলো যোগ অবস্থানে, মথুরা শিল্পে আশীর্বাদ অবস্থানে, আর অমরাবতী শিল্পে একের অধিক মূর্তি থাকতো, মানে গ্রুপে মূর্তি থাকতো এবং ওই মূর্তি কোনো না কোনো কাহিনীকে বোঝাতো। গান্ধার শিল্পে যোগ অবস্থায় মূর্তি, মথুরা শিল্পে আশীর্বাদ অবস্থায় মূর্তি আর অমরাবতী শিল্পে গ্রুপে। মন্দির নির্মাণের ক্ষেত্রেও 3টি শিল্প, নাগর শিল্প, দ্রাবিড় শিল্প আর বিশর শিল্প। নাগর শিল্প নরমালি উত্তর দিকে প্রকাশ পায়, দ্রাবিড় শিল্প দক্ষিণ দিকে বা দক্ষিণ ভারতে, আর বিশর শিল্প পুরো ভারত জুড়েই এর মিক্সচার ছিল। নাগর শিল্পের মন্দিরে মেইন মন্দির, তার সাথে তার চারিদিকে আরো 4টে মন্দির থাকতো। টোটাল 5টা মন্দিরের একটা কম্বিনেশন। এই মন্দিরের বাইরে কোনো বাউন্ডারি বা দেওয়াল থাকতো না, এর কোনো মেইন গেট থাকতো না। এই মন্দিরের আশেপাশে কোনো পুকুর বা জলাশয় থাকতো না। কিন্তু দ্রাবিড় শিল্পে এর ঠিক উল্টো। মেইন
মন্দির, তার সাথে সাথে 4টে মন্দির তো থাকতো, কিন্তু এই 5টা মন্দিরের কম্বিনেশনকে একটা দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হতো। মানে বাইরের দিকে একটা বাউন্ডারি থাকতো আর তার একটা মেইন গেট থাকতো। মন্দিরের থেকে মেইন গেটের হাইট আরো অনেক বেশি হতো। ওই মন্দির এরিয়ার ভেতরেই একটা জলাশয় থাকতো। আর বেসর শিল্পে এই দুটো ক্যারেক্টারিস্টিক মিক্স করে তৈরি করা। এই বেসর শিল্পে তৈরি মন্দির নর্মালি মধ্য ভারতে দেখা যায়। এরপরে আসবে সুলতানি শাসন।